এই যে জনগণের এই আলোচনা বারবারই আসছে, বারবারই প্রশ্ন করা হয়েছে, আপনিও মনে করেন কিনা মানে গণভোটের যে প্রশ্নমালা সেটি আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য, বিশেষ করে কিছু কিছু রাজনৈতিক দল তাদের কর্মসূচিও দিয়েছে যে জনগণের মাঝে যাওয়ার জন্য, বড় আকারে সেই ধরনের কাজ করা দরকার ছিল কিনা আপনি মনে করেন? সন্দেহ নেই, কাজ করবার তো দরকার ছিল। যাবে যে কথাটা বলবার চেষ্টা করেছে, জনগণ ঠিক ভেঙে ভেঙে বিষয়গুলো যেভাবে না বুঝলো। আমি একটি কথা বলতে চাই, আমরা যে জুলাই অভ্যুত্থান বলেন, সংস্কারের জন্য কাজ দীর্ঘ সময় যদি কমিশনে কাজ করলাম সকলে মিলে, রাষ্ট্রের এত আয়োজন, এটার মূল কারণটা কি ছিল? মূল কারণটা ছিল আমাদের এখানে শাসন ব্যবস্থা হচ্ছে যে কেন্দ্রীভূত, এক জায়গায় এক ব্যক্তির সব ক্ষমতা থাকবে। জনগণ তো এটা জানে যে শেখ হাসিনার সব ক্ষমতা ছিল। জনগণ তো এটা জানে যে উনি ইচ্ছে করলে যা ইচ্ছে তাহা করতে পারতেন। জনগণ এটা জানে যে মানুষকে গুলি করে হত্যা করবার নির্দেশ উনি দিতে পারেন। মানে ওনার কর্তৃত্বের বাইরে রাষ্ট্র, দল, রাজনীতি, ক্ষমতা সব এক জায়গায়। এটা জনগণ বুঝে। এটাকে ভেঙে দেওয়ার জন্য জুলাই সনদ, এটাকে রিপেয়ার করবার জন্য, সংস্কার করবার জন্য কমিশন বসে এটা নিয়ে এই যে কাজগুলো করেছে, সেগুলো হচ্ছে যে এক ব্যক্তির কর্তৃত্ববাদী শাসনকে ভেঙে দিয়ে একটি শাসন কাঠামো তৈরি করা, যেখানে ভারসাম্য তৈরি হয়। যেমন আপার হাউসের কথা আসলো না, যে আপার হাউসের কথা আসলো যে পিআরের ভিত্তিতে, পিআরের দাবিটা সমর্থন ওরা করেছে, আমরাও করেছি, অনেক রাজনৈতিক দল করেছে, বিএনপি সমর্থন করে নাই। হয়তো বিএনপি বড় দল হিসেবে তারা মনে করছে সরকারে গেলে তাদের এই জায়গাটা অসুবিধা হবে। কিন্তু উচ্চকক্ষের কাজটা কি? নিম্নকক্ষের সাথে উচ্চকক্ষ মানে হচ্ছে যে ক্ষমতা ভারসাম্য তৈরি করবেন, আইন প্রণয়ন করবার ক্ষেত্রে নিম্নকক্ষের একক যে কর্তৃত্ব সেটাকে রোধ করবার জন্য উচ্চকক্ষ তৈরি করা। সে উচ্চকক্ষে যদি আসন সংখ্যা নিম্নকক্ষের আসনের ভিত্তিতে হয়, তাহলে তো সেটার এক্সটেনশন হলো আপার হাউস। তো আপার হাউসের লোহাজের কোনো পার্থক্য থাকলো না। বরং এটা না করে আমি এটা বলবো যে তাহলে এটাই যদি করতে হয়, তাহলে আসনের ভিত্তিতে করলে আপনি লোয়ার হাউসে আর 100 বাড়িয়ে দেন, আপার হাউসে কোনো দরকার নেই। আপার হাউস করতে হয়, তাহলে সে ভারসাম্য আনবার কৌশলটা কি? কৌশলটা হচ্ছে পিআর। সেই জন্য আমরা এটা সমর্থন করেছি। এবং পিআর থাকলে, এবং একই সাথে সংবিধান সংস্কার করার ক্ষেত্রে উচ্চকক্ষের যে সংখ্যাগরিষ্ঠের মতামত লাগবে বা তাদের রায় লাগবে, সেটাও কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। তার মানে হচ্ছে আমাদের সেখানেই বা কারা আসবে, পিআর এর মধ্য দিয়ে কারা আসবে আর কি, উচ্চকক্ষে কারা কারা আসবে? উচ্চকক্ষে এখন যদি আমার দলের কথা বলেন, আমি জানি জাবেদরা একমত হতে চাইবেন, আমরা এটা দাবি করেছিলাম কমিশনে যে পার্লামেন্টের উচ্চকক্ষ হোক তাদেরকে নিয়ে, যারা গতাগণতিক যে আমাদের 300 আসনের ভোট পদ্ধতি, যে দুর্বৃত্তায়িত ভোট পদ্ধতি যেটা চলছে, বা আগামী দিনে যেটা সাদা এবং কালো টাকার উৎসবে যেটা পরিণত হবে, সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারা, দেশের মেধাবী মানুষ, দেশের শ্রমকর্ম পেশার মানুষ, যারা অদলীয় সাংবাদিক, বুদ্ধিজীবী থেকে শুরু করি, এই মানুষদের থেকে পার্লামেন্টের উচ্চকক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক, এবং তাদের কোনো দলীয় পরিচয় থাকবে না, তারা স্ব পেশা থেকে নির্বাচিত হবে। তাহলেই যথার্থভাবে পুরা জাতি, পুরা দেশের মানুষ মনে করবে যে সেখানে তার অংশীদারিত্ব আছে। এখন রাজনৈতিক দলের শুধু অংশীদারিত্ব, এখানে ফান্ডামেন্টাল একটা ডিফারেন্স আছে। আমরা বলি যে শুধুমাত্র রাজনৈতিক দল রাষ্ট্রের মালিক না, শুধুমাত্র রাজনৈতিক দল ক্ষমতায়নের মালিক না, এর বাইরে যে জনগোষ্ঠী আছে যারা জুলাই আন্দোলন করলে, তারা কোথায়? এর বাইরের জনগোষ্ঠীর ইনক্লুশন কি আপনি এই যে জুলাই সনদের যে আলোচনা হলো এক বিন্দুতে আমরা আনতে পারি না? এই আলোচনা আমরা তুলেছি, কিন্তু আলোচনা রাজনৈতিক দলগুলো গ্রহণ করে নাই। আমাদের রাজনৈতিক দলগুলা এখন পর্যন্ত মনে করে যে ক্ষমতার পালাবদলের অংশীদার আমরা, ক্ষমতা যাওয়ার অংশীদার আমরা, রাজনীতি করার অংশীদার আমরা। আবার যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়, রক্ত দিতে হয়, তখন কিন্তু তোমাদের লাগবে ওই শ্রম পেশার মানুষ। এই কথাটা ওই মানুষদেরকে ক্ষমতায়নের নিশ্চিত না করতে পারলে আসলে যে ভারসাম্য তৈরি হওয়ার দরকার, সকল মানুষের যে দেশ তৈরি হওয়া দরকার, সেটা হবে না।